1886 সালে 1 জানুয়ারি মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু রূপের প্রকাশ ঘটে। এটা আমরা সকলেই জানি। এই বিষয়ে বর্ণনা করার আগে আমরা জেনে নেব কল্পতরু কী আর কল্পতরু কথার উৎপত্তি কোথা থেকে এবং কল্পতরু কথার তাৎপর্যই বা কী। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন তবে এই ভিডিওটির আলোচনা শুরু করা যাক। তবে প্রথমেই জেনে নেওয়া যাক যে কল্পতরু আসলে কী। কল্পতরু অর্থাৎ কিংবদন্তি সেই গাছ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, অর্থাৎ যিনি প্রার্থীদের সকল মনের ইচ্ছা খুব দ্রুত পূর্ণ করেন। এবার আসি কল্পতরু কথাটির উৎপত্তি কোথা থেকে। পুরাণে উল্লেখিত সমুদ্র মন্থনের কাহিনী অনেকেরই জানা আছে। অমৃতের সন্ধানে দেবতা ও অসুররা মন্দার পর্বতকে যখন মন্থরদণ্ড হিসেবে ব্যবহার করে সমুদ্র হতে তুলে এনেছিল, একের পর এক সমস্ত আশ্চর্য বস্তু। এই সমুদ্র মন্থনে উদ্ভাসিত হয়েছিলেন লক্ষ্মীদেবী ঐরাবত, অর্থাৎ স্বস্তি উচ্চশৈবা, অশ্ব অর্থাৎ ইন্দ্রের বাহন রূপে পরিচিত, রাকুল, কামধেনু এবং ইত্যাদি। সেই সঙ্গে উদ্ভাসিত হয়েছিল হলাহল বিষ এবং অমৃত। এছাড়া সমুদ্র থেকে উঠে এসেছিল এক আশ্চর্য তরু, যার নাম হলো পারিজাত। পরবর্তীকালে স্বর্গের বর্ণনায় বারংবার এখানেও উল্লেখিত হয়েছে এই পারিজাতেরই নাম। ইন্দ্রের নন্দনকাননের প্রথম গাছটি হলো এই পারিজাত গাছ, এমন কথা হিন্দু পুরাণে গভীর বিশ্বাসের সঙ্গে উল্লেখিত হয়েছে। বংশ পুরাণেও উল্লেখিত করা হয়েছে পারিজাত একটি কল্পতরু। এই গাছের কাছে যা প্রার্থনা করা যায় তাই সত্যি হয়ে যায় এবং পূর্ণ হয়। এই গাছ স্বর্গে থাকলেও মর্তে এই একটি গাছই মাত্র, এই একটি গাছই কিন্তু রয়েই গেছে মর্তলোকে। ভারতের উত্তরপ্রদেশের বরবাকি জেলায় একটি আধুনিক বিজ্ঞানে নামে পরিচিত গাছকে পারিজাত বলে সম্বোধন করা হয়েছে। এটি একটি প্রাচীনতম স্থান। ভারতের তম চরিত্র পাণ্ডব মাতা কুন্তী মতে এই স্থানের নাম হয়েছিল, এই অঞ্চলের নামকরণ করা হয় বলে মনে করা হয়। অনেকের মতে মাতা কুন্তীকে এখানে দাহ করা হয়েছিল, আর সেই ছাই থেকেই সৃষ্টি হয়েছিল এই পারিজাত গাছের। অন্য এক কাহিনী মতে কৃষ্ণ তার পত্নী সত্যভামা মতান্তরে রুক্মিণীর জন্য এই বৃক্ষটি স্বর্গলোক থেকে নিয়ে আসেন। এইসব কাহিনীর সত্যতা নিরূপণ করা অত্যন্ত দুরূহ ব্যাপার। এইবার বন্ধুরা জেনে নেব যে কল্পতরু কথাটির তাৎপর্য কী। কল্পতরু এই উৎসব ভারতের ইতিহাসে কথিত এক গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহী বিষয়বস্তু। এটি আমাদের দেশে অত্যন্ত প্রাচীন একটি উৎসব বলে মনে করা হয়। গৌতম বুদ্ধের সংসার ত্যাগের ঘটনা স্মরণ করে বৌদ্ধ রাজারা বছরে একবার করে এই কল্পতরু উৎসব
পালন করতেন। আর তার কাছে সেই সময় যে যা চাইতো তিনি তাই দিয়ে সেই প্রার্থনা মঞ্জুর করতেন। এর পরবর্তীকালে স্বাধীন হিন্দু রাজারাও এই কল্পতরু উৎসব পালন করেন। শেষ কল্পতরু উৎসব পালন করেছিলেন রাজা প্রতাপাদিত্য, যার বীরত্বের স্মৃতিতে পরবর্তীকালে প্রসঙ্গত এই প্রতাপ হলেন মহারাজা প্রতাপাদিত্য। আর দিল্লির নাথ ছিলেন মুঘল শাসক আকবর। সেখানকার কল্পতরু উৎসবে থেকে আমাদের এখানকার উৎসবটি কল্পতরু উৎসবটি অনেকটাই আলাদা। এই উৎসবটি আমাদের সমগ্র বঙ্গবাসীর কাছে এক বিশেষ তাৎপর্যবাহী। এটি মূলত ঊনবিংশ শতকে বাঙালি হিন্দুর নবজাগরণের প্রধান ব্যক্তিত্ব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিবিরাজিত এক আধ্যাত্মিক উৎসব। কথিত আছে যে এই দিনে অর্থাৎ 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি রামকৃষ্ণদেব নিজের অবতারিত্বের কথা শিষ্যদের কাছে স্বীকার করেছিলেন। এছাড়াও সেদিন তিনি শিষ্যদের আধ্যাত্মিক অনুভূতির কথা দান করেন। আর সেই ঘটনাকে স্মরণে রেখেই প্রতি বছর ঠিক এই সময় পালিত হয় কল্পতরু উৎসব। প্রধানত রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামীদের উৎসব হিসাবে বর্তমানে এই উৎসব সমর বাঙালিদের উৎসবে পরিণত হয়। 1885 সালে প্রারম্ভিক রামকৃষ্ণদেব আক্রান্ত হয়েছিলেন ক্লাজিম্যাম ছোট্ট নামে একটি রোগের শিকার হন। প্রথমে এই রোগ ধীরে ধীরে বাড়তে বাড়তে ক্যান্সারের রূপ ধারণ করে। এই রোগ গলায় এসে বিশাল রূপ ধারণ করে। রামকৃষ্ণদেবের চিকিৎসার জন্য তাকে শ্যামপুকুর অঞ্চলে নিয়ে আসানো হয়। বিশিষ্ট চিকিৎসকরাও সরকার আর চিকিৎসায় নিযুক্ত হন। অবস্থা সংকটজনক হলে 1885 সালে ডিসেম্বর তাকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের বিরাট এক বাগান বাড়িতে। এখানে এই দিনে কৃষ্ণদেব নিজেকে কল্পতরু হিসেবে ঘোষণা করেন। জানা যায় যে ঠাকুর বাগান বাড়িতে ঘুরতে ঘুরতে 1886 1 জানুয়ারি তার একনিষ্ঠ শিষ্য গিরিশচন্দ্রকে নিজের কল্পতরু রূপের প্রকাশ ঘটায় এবং গিরিশ ঘোষকে তিনি জিজ্ঞেস করেন তার উদারতা সম্পর্কে। প্রত্যুত্তরে গিরিশ বলেছিলেন যে ব্যাসদেব বাল্মীকি যার সম্পর্কে হত্যা করতে পারেনি তার সম্পর্কে আমি আর কি বলবো। অত্যন্ত অধম, অত্যন্ত নগণ্য। প্রায় সমাধিস্থ অবস্থায় তাকে বলেন তোমাদের কি আর বলবো, তা করি তোমাদের চৈতন্য হোক। সময় তিনি উপস্থিত গৃহভক্তদের পিঠে হাত বুলিয়ে দেন। সেই স্পর্শে প্রত্যেকেই অভূতপূর্ব লৌকিক এক অনুভূতি লাভ করেছিলেন বলে দাবি করেছেন উপস্থিত এবং অন্যান্য ঠাকুররা। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর বংশদেব তাদের মন খুলে আশীর্বাদ করেন এবং যে যা চেয়েছিলেন সব কিছুই তিনি পূরণ করেছিলেন। ভক্তদের বিশ্বাস এই দিন তিনি ঈশ্বরের অবদান ভেবে তাদের কাছে আবির্ভূত হন। থেকে এই দিনটি তার কাছে ভক্তগণেরা অত্যন্ত ধুমধামের সাথে পালন করে থাকে। পালন করা এই উৎসবটি হলো
কল্পতরু উৎসব। এই দিনটিকে রামকৃষ্ণদেব পরমহংসদেবের অনুগামীরা উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসব বলে উৎসব হিসেবে গণ্য করেন। কৃষ্ণ মঠে সন্ন্যাসী বৃন্দগণ, রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা উৎসব ধুমধামের সহিত পালন করেন। বেদান্ত সমিতি সোসাইটিগুলোতেও উৎসব ঘটা করে পালন করা হয়। ভিন্ন ভিন্ন জায়গায় এই উৎসব পালন করা হয়। সব জায়গায় এই উৎসব কম বেশি পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে মানে রামকৃষ্ণ মঠের এক শাখা কেন্দ্র উৎসব মহা সমারোহে পালিত হয়। বিশ্ব থেকে রামকৃষ্ণ অনুগামীরা এই দিন দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিতে আসেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসদেব মহাপুরুষের এই প্রতিবেদনটি এখানে সমাপ্ত হইল। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রামকৃষ্ণদেবের জয়। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।